আচ্ছা, আমরা আজকে প্রথমে গুরুত্বপূর্ণ কিছু টিকা পড়ব। আচ্ছা, করযোগ্য আয়। আমরা করযোগ্য আয় বলতে কি বুঝি? যে আয়টার উপর আমাদের কর প্রদান করতে হয় সেইটি করযোগ্য আয়। আচ্ছা, এটা কয়টা খাতে আছে? ৭টি খাতে। যেমন চাকরি হতে আয়, অর্থাৎ আপনি চাকরি করে যেটা বেতন পাবেন সেই থেকে যে আয় হবে আপনার, সেটা একটা করযোগ্য আয়, অর্থাৎ তার উপরে আপনাকে কর প্রদান করতে হবে। ২ নম্বর হলো ভাড়া হতে আয়, অর্থাৎ কোনো ভবন অর্থাৎ বাড়ি ভাড়া বা কোনো কিছু ভাড়া দিয়ে, দোকান ভাড়া এসব দিয়ে যদি আপনি কোনো আয় করেন তার উপর সরকারকে কর দিতে হবে। কৃষিক্ষেত্রে আয়, অর্থাৎ কৃষিকাজের মাধ্যমে, অর্থাৎ আপনি ফসল উৎপাদনের মাধ্যমে যে আয় করবেন তার উপরে কর প্রদান করতে হবে। ব্যবসা হতে আয়, অর্থাৎ আপনি কোনো কিছু ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারেন বা লোকাল কোনো ব্যবসা করতে পারেন, তার উপরে আপনার যে আয়টা হবে সেটা করযোগ্য আয় হিসাবে বিবেচ্য হবে। মূলধনী আয়, স্থাবর বা অস্থাবর সম্পত্তি, শেয়ার, সিকিউরিটি বা অন্যান্য মূলধনী সম্পদ হস্তান্তরের ফলে, অর্থাৎ আপনি ধরেন কোনো সিকিউরিটি কিনলেন বা কোনো সম্পত্তি কিনলেন, তার উপরে সেটা ক্রয় বিক্রয় করলে তার উপরে যে আয়টা হবে সেটার উপরে আপনাকে কর প্রদান করতে হবে। আর্থিক পরিসম্পদ হতে আয়, ব্যাংক আমানত, বন্ড, ডিবেঞ্চার, শেয়ার, সঞ্চয়পত্র, অর্থাৎ আপনি শেয়ার বাজারে যেটা ইনভেস্ট করবেন বা আপনি ব্যাংকে টাকা রাখার পরে যে সুদটা পাবেন সেটার উপরেও আপনার যে আয় হবে তারও সেটাতে আপনার কর প্রদান করতে হবে। অন্যান্য উৎস হতে আয়, যেমন উপরোক্তের একটার ক্ষেত্রেও যেগুলো অন্তর্ভুক্ত নয়, অন্যান্য ক্ষেত্রেও, যেমন অনিয়মিত প্রাপ্তি, আকস্মিক আয়, অর্থাৎ আপনি একটা উৎসবের ভাতা পাইলেন বা আপনি হঠাৎ করে একটা বোনাস পাইলেন, এগুলোর উপরেও আপনাকে কর প্রদান করতে হবে। দ্বিতীয়টা দেখেন, কর অবকাশ স্কিম, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে দেখেন বিশেষ সুযোগ পাবেন, অর্থাৎ আপনার কর কিছুটা কমানো হবে। দেখেন, কর অবকাশ স্কিম বলতে আমরা কি বুঝি আগে সেটা দেখি। কর অবকাশ স্কিম হলো একটি বিশেষ সুযোগ যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য কর পুরোপুরি বা আংশিকভাবে মওকুফ করা হয়। আয়কর আইনের ৮১ থেকে ৮৫ এবং ষষ্ঠ তফসিল অংশ ৪ অনুযায়ী এই সুবিধা মূলত ব্যবসা হইতে আয় খাতে প্রযোজ্য। অর্থাৎ আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার আছে, মনে করেন আপনি একটা ইন্ডাস্ট্রি চালান, এখান থেকে আপনার একটা ফান্ড আছে যে আপনি আহ, একটা বৃদ্ধাশ্রমে এই টাকাটা দান করেন, এই কারণে আপনার কিছুটা কর কর্তন করা হবে, অর্থাৎ কর মওকুফ করা হবে। এটাই হলো কর অবকাশ স্কিম। এবার বুঝতে পারছেন কর অবকাশ স্কিমটা কি? জি স্যার। আচ্ছা, উৎস কর কর্তন বা উৎস আয়কর কর্তন, এটা দেখেন, উৎস কর কর্তন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কেউ অন্যকে অর্থ প্রদান করার সময়ই তার অংশ থেকে নির্দিষ্ট হারে কর কেটে সরাসরি সরকারকে জমা দেয়। অর্থাৎ আপনার সরকারি, মনে করেন আপনি একটা চাকরি করেন, সেখান থেকে আপনার ১০,০০০ টাকা বেতন, আপনাকে ৫% ট্যাক্স দিতে হয়। তাহলে ১০,০০০ টাকার ৫% ট্যাক্সে আসে কত? ৫০০ টাকা। এখন এই ৫০০ টাকা আপনার কোম্পানি থেকেই আপনার এই করটা দিয়ে দেয় এবং আপনাকে ৯,৫০০ টাকা স্যালারি দেয়। বুঝতে পারছেন উচ্চ কর কর্তনটা? অর্থাৎ আপনার যে ট্যাক্সটা আপনার নিজেকে দিতে হতো সেইটি আপনার যেই ইসের যেখানে আপনি চাকরি করেন সেখান থেকে তারাই সরকারের খাতে জমা দিয়ে দেয়। বুঝতে পারছেন কিনা? জি, জি স্যার। আচ্ছা, এই উচ্চ করটা করা হয় যাতে মানুষ কর ফাঁকিটা না দেয়, এই জন্যই এটা প্রযোজ্য। দান করটা অত বেশি গুরুত্বপূর্ণ না। স্পট অ্যাসেসমেন্ট, এটা দেখেন, স্পট অ্যাসেসমেন্ট। আচ্ছা, আপনার তাও দান করটা একটু বুঝিয়ে দিই।
দান করা হলো স্বেচ্ছায় বা নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অর্থ, যা পরে আয়কর হিসাবে গণ্য হয়। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অর্থ বছরে যেসব দান করেন তার উপর দান কর আইন 1990 এর তফসিলে নির্ধারিত হারে কর ধার্য করা হয়। আচ্ছা, অর্থাৎ কোনো সংস্থা যদি কোনো দান করে থাকে তার উপরে একটা কর দিতে হয়, এটাই দান কর বলে বিবেচ্য হয়। স্পট অ্যাসেসমেন্ট। স্পট অ্যাসেসমেন্ট হলো আয়কর কর্তৃপক্ষ কর্তৃক সরাসরি নিরীক্ষণের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তির আয় ও কর নির্ধারণের প্রক্রিয়া। অর্থাৎ করটা কিভাবে নির্ধারণ করা হবে সেই প্রক্রিয়াটাই হলো স্পট অ্যাসেসমেন্ট। আচ্ছা, অবচয় ভাতাটা দেখেন। অবচয় ভাতা, অবচয় ভাতা হলো সেই ভাতা যা করদাতার মালিকানাধীন সম্পদের মূল্য হ্রাসের কারণে বছরে বছরে নির্দিষ্ট হারে হিসাব করে আয়ের মধ্য থেকে বাদ দেওয়া যায়। এটি আয়কর আইনের অধীন স্বীকৃত একটি ব্যয় যা করযোগ্য আয়ের পরিমাপ কমাতে সাহায্য করে। অর্থাৎ দেখেন, অবচয় ভাতাটা আপনি একটা পণ্যের আহ, হলো ব্যবসা করেন, মনে করেন আপনি চামড়া খাতে ইনভেস্ট করছেন। এখন চামড়ার দাম প্রত্যেক বছরে কিছু কিছু করে কমছে, আগে যা ছিল তার থেকে, এর থেকে আপনার লাভের পরিমাণও কমে আসতেছে। এই যে এইটা হিসাব করে আপনার যে কর দেওয়া হতো সেই করের পরিমাণও যে কমানো হয়, এটাই মূলত অবচয় ভাতা। আচ্ছা, আয়কর রিবেট যেটা বলে, অর্থাৎ ট্যাক্স রিবেট, অর্থাৎ আয়কর রেয়াত, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আয়কর রেয়াত কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আয়কর রেয়াত বলতে করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত নির্দিষ্ট অংশের উপর কর নিরূপণের সময় আয়কর আইনে নির্ধারিত হারে যে কর ছাড় প্রদান করা হয় তাকে বোঝায়। অর্থাৎ রিবেট অর্থ আপনার যেটাকে ছাড় দেওয়া হয়েছে, আপনার জন্য যেটা শিথিল করা হয়েছে। কোনো করদাতা আয়কর আইনে অনুমোদিত নির্দিষ্ট খাতে বিনিয়োগ বা দান করলে এই কর রেয়াত প্রাপ্য হন। তবে সব ধরনের বিনিয়োগ বা ব্যয়ের ক্ষেত্রে আয়কর রেয়াত প্রযোজ্য নয়। যেমন আপনি ইনভেস্ট করেছেন কোনো বিষয়, কোনো ইসে, এখান থেকে আপনার একটা প্রভিডেন্ট ফান্ড আছে, এই প্রভিডেন্ট ফান্ড থাকলে আয়কর কিছুটা সীমিত করা হয়। আবার আপনি কোনো আহ, প্রতিষ্ঠানে দান করেন রেগুলার, সেটা থাকলেও এটা আপনার আয়কর কমানো হয়। এটাই মূলত রিবেট। অর্থাৎ আপনার 100 টাকা আয় দিতে হতো, আয়কর দিতে হতো, এখন আপনি একটা দাতব্য সংস্থায় চাঁদা দেন বিধায়, বা আপনি সেই মানে সেই সংস্থার সদস্য, সেজন্য আপনাকে 100 টাকা দিতে হবে না 90 টাকা দিতে হবে, এটাই মূলত রিবেট। ঠিক আছে, এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার, ঠিক আছে। এবং এই যে আয়কর আইনজীবী, এই আয়কর আইনজীবীদের মূল কাজই হলো এই রিবেটটা খুঁজে খুঁজে বের করা। একটা প্রতিষ্ঠান কোথায় ইনভেস্ট করলে, অর্থাৎ সে 5 টাকা দান করছে করে সরকারের কাছ থেকে রিবেট পাচ্ছে 15 টাকা, অর্থাৎ তার 10 টাকা লাভ, এই জায়গাগুলো আয়কর আইনজীবীরা খুঁজে খুঁজে বের করে। স্যার রিবেট অর্থ কি? রিবেট অর্থ স্যার মৌকুব। রিবেট অর্থ কি? রিবেট? রিবেট, আচ্ছা আচ্ছা। হুম, রিবেট অর্থ মৌকুব। মৌকুফ। জি জি, মানে ছাড় যেটাকে বলে আর কি। কর অব্যাহতি পাইলো যেটা আর কি, হ্যাঁ স্যার, হ্যাঁ, তাই জি নাকি? জি জি জি। আচ্ছা। এবার দেখেন, কর নিরীক্ষা। কর নিরীক্ষা বলতে করদাতার দাখিলকৃত আয়কর রিটার্ন, হিসাবপত্র, সংশ্লিষ্ট আর্থিক নথি যাচাই বাছাই করার একটি আইনসম্মত প্রক্রিয়াকে বোঝায়। এর মূল উদ্দেশ্য হলো করদাতার ঘোষিত আয় ও করের তথ্য সঠিক কিনা তা যাচাই করা, এবং কোনো প্রকার কর ফাঁকি, গোপন আয় বা অসঙ্গতি আছে কিনা তা শনাক্ত করা। কর নিরীক্ষা সাধারণত আয়কর রিটার্ন, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব পুস্তক, উৎস কর কর্তনের বিবরণ, অন্যান্য প্রাসঙ্গিক আর্থিক নথির উপর প্রযোজ্য হয়। প্রয়োজন অনুযায়ী কর কর্তৃপক্ষ এসব নথি পরীক্ষা করে প্রকৃত করযোগ্য আয় নির্ধারণ করেন। অর্থাৎ আপনার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, মনে করেন যে আপনার ওই যে বেক্সিমকো, এই বেক্সিমকো থেকে কর দেয়,
এখন কর দিয়েছে, মনে করেন যে 5,000 কোটি টাকা কর প্রদান করেছে। এখন এই জায়গা থেকে অডিট হয় যে সে আয় ব্যয়ের যা হিসাব দেখিয়েছে, তার কাছে যে কাঁচামাল জমা আছে, সে যা ক্রয় করেছে, সে এই প্রতিষ্ঠানে দান করেছে কিনা, যার কারণে সে রিবেট পেয়েছে কত, এই সবগুলো এই যে ওখান থেকে যদি সন্দেহ হয় তাহলে লোক পাঠাইলে এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা সঠিক কিনা যাচাই করাটাই হলো মূলত কর নিরীক্ষা। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। অনুমিত আয়। অনুমিত আয় বলতে করদাতার প্রকৃত আয় নির্ধারণের জন্য প্রয়োজনীয় নির্ভরযোগ্য তথ্য বা হিসাবপত্রের অভাবে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক যুক্তিসঙ্গত অনুমানের ভিত্তিতে যে আয় নির্ধারণ করা হয়। অর্থাৎ আপনার 5 বিঘা জমি আছে, আপনি সেখানে 5 বিঘা জমিতে আলু চাষ করেছেন। এখন আলুর দাম কমছে, আপনি মাঠ থেকেই বিক্রি করে দিচ্ছেন, কোনো কাগজপত্র রাখেন নাই, হিসাব রাখেন নাই। এখন কর দিতে হবে কি করে? এখন 5 বিঘা জমিতে আরো 5 জনের কতটুকু, প্রতি বিঘাতে কতটুকু ফলন হয়েছে, বা এই যে মানে প্রাসঙ্গিক বিষয়গুলো আলোচনা করে যে একটা অনুমানের উপরে যে কর ধার্য করা হয়, সেটাই মূলত এই যে আপনার কি অনুমিত আয়। ঠিক আছে? আচ্ছা, বেতন পূরক পারিতোষিক এটা এতটা গুরুত্বপূর্ণ নয়, তারপর আমি একবার বলে দিচ্ছি। বেতন পূরক পারিতোষিক বা পারকুইটি হলো কর্মচারীদের বেতনের বাইরে প্রদত্ত অতিরিক্ত আর্থিক বা অপ্রত্যক্ষ সুবিধা, যেমন বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, ওভারটাইম ইত্যাদি। অর্থাৎ বেতন পূরক পারিতোষিক কি? আপনি 10 ঘন্টা কাজ করেন একটা কোম্পানিতে, আপনার বেতন 30,000 টাকা। আপনি ওভারটাইম করেন প্রত্যেকদিন 2 ঘন্টা করে, এই যে আপনি ওভারটাইম করলেন, এটাও আপনার বেতন পারিতোষিক। বা বছরে যে 2টা উৎসবের জন্য যে টাকা দিল, 2টা ঈদে বা পূজাতে বা নববর্ষের জন্য যে কোনো আহ, যে উৎসব ভাতা আপনি পাইলেন, সেটাও পারিতোষিক হিসেবে, অর্থাৎ আপনার আয়ের বাড়তি অংশ, এটাই মূলত বেতন পূরক পারিতোষিক। পারিতোষিক বুঝতে পারছেন? বা পারকিউসাইট। আচ্ছা, প্রত্যক্ষ কর কি? প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, দেখেন, করদাতা সরাসরি সরকারের কাছে প্রদান করে এমন কর যা ব্যক্তির আয় বা সম্পত্তির উপর নির্ভরশীল, তা হলো প্রত্যক্ষ কর। অর্থাৎ যে সরকারকে আমি যেটা সরাসরি পরিশোধ করতেছি, যেমন আমার বেতনের উপরে হইতে পারে, আমার ব্যবসার আয়ের উপরে হইতে পারে। পরোক্ষ কর কি? যেমন পণ্য বা সেবার উপর আরোপিত কর যা গ্রাহক দেয় কিন্তু সরকারে জমা দেয় বিক্রেতা। যেমন আপনার এই যে স্বপ্নে কেনাকাটা করতে গেলে 5% ভ্যাট লাগতো না? হ্যাঁ। এই 5% ভ্যাট এটা স্বপ্ন থেকেই তো দিয়ে দেয়, আপনি প্রদান করেন কিন্তু দেয় কে? স্বপ্ন। এটাই মূলত পরোক্ষ কর। আবার বিভিন্ন মানে বিক্রেতা দিয়ে থাকে এটা। বিক্রেতা প্রদান করে, কিন্তু এটা আপনি হ্যাঁ, মানে ক্রেতা প্রদান করতেছে কিন্তু বিক্রেতা সেটা পরিশোধ করতেছে আর কি। অর্থাৎ আমার কাছ থেকে আপনি একটা কলম কিনলেন 5 টাকা, আমি সাথে লেখা ছিল কলমের দাম 10% ভ্যাট দিয়ে মোট 5.5 টাকা। ঠিক আছে? এখন এই যে আপনি আমাকে 5.5 টাকা দিয়ে কলমটা কিনলেন, আমি 5 টাকা রেখে বাকি 50 পয়সা আমি সরকারকে দিয়ে দেবো। এটাই হলো পরোক্ষ কর। আমি শুয়ে পড়লাম। হ্যাঁ, আপনি দেখেছি। ফোনটা মিউট করে শুয়ে পড়েন। আপনারা সবাই মিউট করে দেন, যে যখন কথা বলবেন তখন এমনিতেই আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, পরোক্ষ করটা বুঝতে পারছেন কিনা? রায়হান ভাই, ক্লাস থেকে বের করে দেওয়ার সুযোগ আছে?
ওনাকে বের করে দেন ক্লাস থেকে। আচ্ছা, এই যে পরোক্ষ কর আর প্রত্যক্ষ করটা বুঝতে পারছেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। জি স্যার, জি বুঝতে পারছি, জি কিন্তু স্যার। নোট করে রাখছি আমরা important। সারচার্জ, সারচার্জটা কি দেখেন, সারচার্জ হলো মূল করের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক বা কর যা নির্দিষ্ট আর্থিক সীমা অতিক্রমকারী করদাতার উপর প্রযোজ্য হয়। যেমন কারোর যদি মোট সম্পত্তির পরিমাণ 4 কোটি টাকা থাকে, তাহলে তার সারচার্জ হবে 0। 4 কোটি থেকে 4 কোটি 1 টাকা থেকে 10 কোটি পর্যন্ত 10%। অর্থাৎ এই যে চার্জটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরে যে একটা টাকার পরিমাণটা বাড়ছে না, এটাই মূলত সারচার্জ। আচ্ছা, সারচার্জটা এতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, মূলধনী সম্পদটা দেখেন, ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট হলো এমন কোনো সম্পদ যেখান থেকে আমার আয় অর্জন করা সম্ভব, এটাই মূলত মূলধনী সম্পদ। আচ্ছা, জাতীয় রাজস্ব বোর্ডের যেই টিকাটা আছে, এটা আপনারা একটু দেখে যাবেন। হ্যাঁ, অনেক সময় এখান থেকে প্রশ্ন হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব সংগ্রহকারী প্রতিষ্ঠান। এটি একটি মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এর আওতাভুক্ত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এনবিআর প্রতিষ্ঠা হয় কত সালে? 1972 সালে 10 ফেব্রুয়ারি, দি রেভিনিউ বোর্ড অ্যাক্ট 1921 উপর ভিত্তি করে। আচ্ছা, এদের কার্যাবলী কি? 9টা কার্যাবলী আছে। আয়কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত নীতি ও আইন প্রণয়ন ও সংশোধন। অর্থাৎ আয়কর, শুল্ক এবং ভ্যাট, এটা এই যে যে নীতিগুলো আছে, এই নীতি গুলো প্রণয়ন করে, কোন আইন অনুযায়ী এটা নেওয়া হবে সেগুলো প্রণয়ন করে। রাজস্ব আদায়কারী দপ্তর সমূহের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়ক, অর্থাৎ যারা রাজস্ব আদায় করে তাদের উপরে একটা নিয়ন্ত্রণ রাখে। এই যে ভ্যাট ট্যাক্স কত দিতে হবে, এটা নির্ধারণ করে এই রাজস্ব বোর্ড। তারপরে কর ও শুল্ক ফাঁকি রোধে মানে এটা যাতে কেউ ফাঁকি দিতে না পারে সেজন্য এটা বিভিন্ন অপারেশন পরিচালনা করে। এদের গোয়েন্দা বিভাগ আছে। আন্তর্জাতিক কর সহযোগিতা, অর্থাৎ বৈদেশিক যে করের যে ব্যবস্থা, এর একটা সামঞ্জস্য রক্ষা করাও এবং হিসাব নিকাশ রক্ষা করাও এই এনবিআর এর কাজ। করদাতা একজন কর দিচ্ছে, সে সেবা পাচ্ছে কিনা, সেবার মান অনুযায়ী করটা নির্ধারিত হয়েছে কিনা, এগুলো দেখাশোনা করে। এই যে করদাতা শনাক্তকারী নম্বর টিআইএন বা ইটিন, করদাতা শনাক্তকারী নম্বর হলো ইটিন, ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, হলো করদাতার জন্য নির্ধারিত একটি স্থায়ী 12 সংখ্যার ইউনিক নাম্বার। অর্থাৎ আপনি কর দিচ্ছেন, আপনার একটা নির্দিষ্ট, এটা ভোটার আইডি কার্ডের মতো, যে আপনার একটা পরিচয়পত্র থাকে, এটাও আপনি কর দিচ্ছেন, এই করদাতার পরিচয়পত্র এবং এর ডিটেলস মানে বর্ণনাটা এই নাম্বার দিয়ে খুঁজলে সব ডিটেলস থাকে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই যে আপনার বৃহৎ করদাতা ইউনিটটা দেখেন, এলটিইউ হলো আয়কর বিভাগের একটি বিশেষায়িত ইউনিট যা বৃহৎ করদাতাদের কর ব্যবস্থাপনা ও তদারকির জন্য গঠিত। অর্থাৎ যারা মানে বড় বড় ট্যাক্স পেয়ার আছে, অর্থাৎ যারা বেশি ট্যাক্স দেয়, এদেরকে পরিচালনা, এদের দিকে নজর রাখার জন্য একটা আলাদা ইউনিট হিসাবে কাজ করে। আচ্ছা, টিকা এগুলোর ভিতরে কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন।
কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না স্যার, ঠিক আছে স্যার। স্যার খেলাপি ঋণ এটা কিভাবে হবে? স্কিপ করতে হবে এখানে খেলাপি করদাতা খেলাপি করদাতা যারা কর প্রদান না করে এটা ফাঁকি দেয়, অর্থাৎ সময় নেয় বা বিভিন্ন ভাবে সরকারের কর দিতে অনীহা প্রকাশ করে বা সরকারকে কর না দেয়, এরাই হলো খেলাপি করদাতা। যেমন আমার এই বছরে কর প্রদান করার কথা হয়েছে 5,000 টাকা, আমি 2,000 টাকা দিয়েছি, 3,000 টাকা এটা বাকি দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এমন করে করে হাজার হাজার কোটি টাকা বাকি হয়ে যায়। তখন কি করে সরকার বিভিন্নভাবে এটাকে আদায় করার চেষ্টা করে। কিভাবে? আপনার মনে করেন যে 2,000 কোটি টাকা বাকি হয়ে গেছে, এখন 2,000 কোটি টাকা দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানটা দিতে পারবে না। তখন লাস্টে যে কি করে, কয় কি আপনি 1,000 কোটি টাকা দেন, 1,000 কোটি টাকা আপনার মওকুফ করা হবে, তাও কিছুটা আদায় করা হোক। এই আর কি, এই যে যারা এই কর দেয় না এদেরকে খেলাপি করদাতা বলা হয়। আরেকটা আরেকটা হচ্ছে আপনার লোকসান পূরণ ও লোকসানের জের টানা। আচ্ছা, লোকসান পূরণ বা লোকসানের জের টানা, এটা হলো আপনার এই যে গত বছরের যে আয় এবার দিয়ে আপনি, গত বছর আয় ছিল মনে করেন আপনার 1,000 কোটি টাকা, ঠিক আছে, এই 1,000 কোটি টাকার আয় থেকে আপনি আহ, পরের বছরে কমে আসলো 500 কোটি টাকা। এখন আপনি সামনের গত বছর দিছিলেন অনেক টাকা কর দিছিলেন, এবার তার থেকে কমে আসবে, এমন করতে দেখা যাচ্ছে একসময় আপনার লসে চলে আসলো। তখন এই যে গত বছরে যে এই ইনকাম হয়েছিল এই সেখান থেকে এটা এই যে অতিরিক্ত দেওয়া ছিল সেই অংশটা এখান থেকে কর্তন করা। তারপরে এই নোটটাতে কি আছে একটু পড়েন তো ভালো করে ভাষাটা, নাকি আমি বের করবো আবার? এই যে জেড টানাটা এখানে কিভাবে লিখছে দেখি। এটা কত নম্বর পেজে আছে কেউ বলতে পারবেন? এই যে অবচয় জেড টানা, হ্যাঁ, অনুমোদিত কোনো অবচয় যদি কোনো কর বর্ষে করদাতার গ্রস আয়ের বিপরীত সম্পূর্ণরূপে ব্যয় হিসাবে চার্জ করা না যায়, তাহলে অবিবাহিত অংশ পরবর্তীতে কর বর্ষে জেড টানা হবে, অর্থাৎ ভবিষ্যৎ বছরে তা ব্যবহার করা যাবে। এই দেখেন, অনুমোদিত কোনো অবচয়, অবচয় কোনটা? তার আয়ের মধ্য থেকে বাদ গেল যেটা, অর্থাৎ তার মোট আয়ের অংশ থেকে যদি ব্যয় হিসাবে সম্পূর্ণরূপে ব্যয় হিসাবে চার্জ করা না যায়। এটা একজন একটু পড়েন, ভালো করে পড়েন, কেউ একজন পড়েন, আমি বুঝাই দিচ্ছি। অবচয় ভাতা হলো সেই ভাতা যা করদাতা করদা- আহ, করদ- আহ, যা করদাতার মালিকাধীন সম্পদের মূল্যহ্রাসের কারণে বছরে মোবাইল থেকে বছরে নির্দিষ্ট হারে হিসাব করে আয়ের মধ্য থেকে বাদ দেওয়া যায়। এটি আয়কর আইনের অধীনে স্বীকৃত একটি ব্যয় যা করযোগ্য আয়ের পরিমাণ কমাতে সাহায্য করে। হ্যাঁ, এবার 1 নম্বর পয়েন্টটা পড়েন। 1 নম্বর পয়েন্ট 1 নম্বর পয়েন্ট, অনুমোদিত কোনো অবচয় যদি কোনো করদাতার গ্রস আয়ের কর বর্ষে অর্জিত মোট আয় বিপরীতে সম্পূর্ণরূপে ব্যয় হিসাবে চার্জ করা না যায়, তাহলে অব্যবহৃত অংশ পরবর্তী কর বর্ষে জের টানা আচ্ছা, হবে। আপনি শুনেন,
আপনি গত বছরে যেটা ইনকাম, আপনি গত বছরে যা ইনকাম করলেন, এখন এটা জি তো এই বছর ইনভেস্ট করবেন। এই বছরে আপনি যদি ইনভেস্ট করতে না পারেন, তাহলে আপনার মূলধন যা ছিল, মনে করেন আপনার 5,000 কোটি টাকা মূলধন ছিল, আপনি এই বছরে ইনভেস্ট করতে পারলেন বা ব্যয় করতে হচ্ছে আপনার 4,000 কোটি টাকা। এখন এই 1,000 কোটি টাকা তো আপনার ব্যাংকে থেকে যাচ্ছে। এখন এই সব সময় তো 1,000 কোটি টাকা মনে করেন আপনার ব্যাংকে অবশিষ্ট থেকে যাচ্ছে, কিন্তু এটাও তো আপনার আয়। এই টাকাটা বারবার আপনার কর হিসাবে মানে করযোগ্য বলে বিবেচিত হবে না, এটা অবশিষ্ট থাকবে। এখন পরবর্তী বছর আপনি 3,000 টাকায়, এই 3,000 কোটি টাকা ইনকাম করলেন, ওই 3,000 কোটি টাকার সাথে এই যে 1,000 কোটি টাকা এখানে ছিল, এই মোট 4,000 কোটি টাকায় আপনি এক জায়গায় ইনভেস্ট করলেন, করে তার উপরে আপনার লাভ আসলো। এই তখন এই যে গত বছরের যে 1,000 কোটি টাকা, এটাই মূলত জের টানা, অর্থাৎ এই 1,000 কোটি টাকার এই যে আগে ফেলানো ছিল, এই অংশটাই এখন জের টানছে। জের টানা বলতে আমরা কি বুঝি? কেউ একটা কাজ করে রাখছে, তার ফলাফল ভোগ করা, বা তার মানে টেস্ট ক্রিকেট দেখছেন, এই যে 4টা ইনিংস হয় না, প্রথম একদল প্রথম ইনিংসে মনে করেন যে হলো গিয়ে 200 রান করলো, আর একদল প্রথম ইনিংসে 250 রান করলো। এখন প্রথম দল যখন ব্যাট করবে, তখন এই 50টা রান আগে শোধ করতে হবে। এটা হলো জের টানা। সেজন্য আপনার এই যে পূর্বের যে আয়টা অবশিষ্ট ছিল, যেটাকে আপনি কাজে লাগাইতে পারেন নাই, এই অংশটা করযোগ্য আয় হিসাবে তখন আর গ্রহণযোগ্য হইল না। এই এই অংশটা যখন আপনি কাজে লাগাইতে পারবেন, তখনই সেটা করযোগ্য আয় হিসাবে গ্রহণযোগ্য হবে। এটাই মূলত জের টানা। এবার বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, সবাই ক্লিয়ার? ক্লিয়ার না থাকলে বলেন, আমি আবার আরো একটু বুঝিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার, বুঝছি এটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার এখন হচ্ছে মূসকটা একটু সম্পর্কে বললে, মূসক এটা কি? মূসক কি টিকার ভিতরে ছিল? পড়াইছি? না, এটা বড় প্রশ্নে আছে। হ্যাঁ, বড় প্রশ্নে আমি যাচ্ছি। এখন তো অ্যাপসে আপনার বিভিন্ন ইয়ে করতে গেলেই অ্যাড চলে আসে। আচ্ছা, মূসক তাই তো। দেখি আপনার প্রশ্নটাই আগে আমরা পড়ি। জি স্যার। আচ্ছা, আমরা মূসকটা যখন সামনে পাই তখন দেখতেছি। প্রথম প্রশ্ন দেখেন, কর বলতে কি বোঝায়? করের উদ্দেশ্যাবলী কি? কর ধার্যের নীতিসমূহ আলোচনা করো। আয়কর কাকে বলে? আয়কর বলতে তুমি কি বুঝো? আচ্ছা, এই প্রশ্নে আমার বোঝানো বা পড়ানো মতো কিছু নাই, এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। 2 নম্বর প্রশ্নটা দেখি, কারণ যেহেতু বড় লেকচার, আমি সবগুলো প্রশ্ন পড়াইতে পারবেন না। প্রথমে যেগুলো পড়াইতে হবে সেগুলো আগে পড়াই। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কর অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপনের বিবরণ ও বেঞ্চসমূহ কর্তৃক উক্ত ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগের বিষয় আলোচনা করো। অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন, ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, কর অ্যাপিলেট ট্রাইব্যুনাল, আয়কর আইন 2023-এর 13 নং ধারায় কর আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বাংলাদেশ আইন বিষয়ক মন্ত্রণালয় আপিলেট ট্রাইব্যুনালের সদস্যগণ নিযুক্ত করে থাকেন।
কর আপিলেট ট্রাইব্যুনাল শুধুমাত্র বিচার বিভাগীয় দায়িত্ব পালন করেন। যদি কোনো করদাতা 272 অথবা 289 এর অধীনে অতিরিক্ত কর কমিশনার আপিল বা কমিশনার আপিল কর্তৃক জারিকৃত আদেশে সংক্ষুব্ধ হয় তাহলে তিনি 291 ধারার অধীন আপিল করতে পারলেন। অর্থাৎ ধরেন আমি 5,000 টাকা কর দিলাম, কিন্তু অডিট করে কর কমিশনার এর কাছে রিপোর্ট দিল যে ইনি মূলত 15,000 টাকা কর দেওয়ার কথা। তখন উনি একটা আদেশ দিবে, কাগজপত্র পর্যালোচনা করে এই আদেশ যদি আমার পছন্দ হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমি এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবো। আপিলের ট্রাইব্যুনালের ক্ষমতা কি? আপিল শুনানি করার ক্ষমতা। এটি কর মূল্যায়ন, জরিমানা, কর রিফান্ড ইত্যাদি বিষয়ে আপিল শুনানির ক্ষমতা রাখে। অর্থাৎ কর রিফান্ড করা যাবে কিনা, কোনো জরিমানা করা হবে কিনা, ইনি কর ফাঁকি দিচ্ছে কিনা, গত 5 বছর ধরে উনি কর দিচ্ছে না, মানে কি ধরনের শাস্তি ওনাকে দেওয়া যাবে, এগুলা নিয়ে এই আপিলেট ট্রাইব্যুনাল আলোচনা করতে পারে। আচ্ছা, সিদ্ধান্ত প্রদান করার ক্ষমতা, অর্থাৎ উনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন যে হ্যাঁ ওই কমিশনার যে দিছে, রায় দিছে, এটা সঠিকভাবে দিয়েছে, এটাই চূড়ান্ত। জরিমানা সংশোধনের ক্ষমতা, অর্থাৎ ধরেন কর কমিশনার তাকে পুনরায় 10,000 টাকা জরিমানা করছে কর ফাঁকি দেওয়ার জন্য, তিনি এটা বাড়াইতে পারে, কমাইতে পারে, সচরাচর কমাই বেশি। আচ্ছা, ও ক নম্বর প্রশ্নটা দেখেন, ক নম্বর প্রশ্নটা সহজ, যে কারা আয়কর কর্তৃপক্ষ? আয়কর আইন 2023-এর 4 ধারা অনুযায়ী কর প্রশাসনের বিভাগীয় কর্তৃপক্ষ কারা? আয়কর আইনের বিভাগীয় কর্তৃপক্ষ কারা? একই প্রশ্ন, এটা 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রশাসনিক কর্তৃপক্ষ আর বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। প্রশাসনিক কর্তৃপক্ষ কারা? জাতীয় রাজস্ব বোর্ড, মুখ্য কর কমিশনার, মহাপরিচালক, কর কমিশনার আপিল, এরা হলো আপনার প্রশাসনিক কর্মকর্তা, মানে এরা বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় এবং এটা তদারকি করে। যেমন আমাদের বিচারিক কার্যক্রম আর প্রশাসন না, প্রশাসন দেখে যে কোথায় কি অপরাধ হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে, এগুলা খুঁজে বের করা হলো এদের কাজ। আর বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কারা? আপিলেট ট্রাইব্যুনাল, কর কমিশনার আপিল, আপিলেট অতিরিক্ত কর কমিশনার, আপিলেট যুগ্ম কর কমিশনার। অর্থাৎ এই ওই উপরের এদের বিষয়ে কার কাছে বিচার চাইতে যাওয়া যাবে এবং এদেরকে বিচার করা যাবে, এরাই হলো বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। আচ্ছা, এই দেখেন, আয়কর অধ্যাদেশ 1984 এর 160 ধারা অনুযায়ী, আয়কর আইন 2023 এর 292 ধারা অনুযায়ী আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্তের কোনো জটিলতা দেখা দিলে করদাতা বা কর কমিশনার তার নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন। অর্থাৎ শেষ ভরসা সবারই হাইকোর্ট বিভাগ। দেখেন, হাইকোর্ট বিভাগে আবেদন করার নিয়মগুলো দেখেন। নির্দিষ্ট ফর্মে 2,000 টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে। করদাতার প্রদেয় কর যা দেওয়া উচিত, যা প্রদর্শিত কর যা দেওয়া হয়েছে, এর পার্থক্য 10 লক্ষ টাকা পর্যন্ত হলে, অর্থাৎ আপনি কর দিয়েছেন 15 লক্ষ টাকা, কিন্তু আপনার কর দেওয়া উচিত বলে কর কর্তৃপক্ষ বলছে যে 25 লক্ষ টাকা, অর্থাৎ এই 25 না 22 লক্ষ টাকা, তাইলে আপনার 7 লক্ষ টাকা হলো। যখন 7 লক্ষ টাকা পর্যন্ত হবে তখন এই যে 15% হারে কর দিতে হবে, অর্থাৎ 7 লক্ষ টাকার 15% হারে কর দিতে হবে। আবার যদি 10 লক্ষের বেশি হয় তাহলে সেটা হবে 25% হারে দিয়ে আপনাকে হাইকোর্টে যাইতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, আয়কর মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভূমিকা কি? আপনাদের এই আয়কর নিয়ে আগামীকালকেও একটা ক্লাস আছে খুব সম্ভবত।
রায়হান ভাই, আয়করের হ্যাঁ, যেটা বাদ যাবে আপনারা কালকে পুরাটা নিয়ে তারপরে প্রশ্ন করবেন। আয়কর মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ওই যে মুশরফের যে প্রশ্নটা, ওটা হয়তো আজকে পড়া হবে না, কালকে পড়বো সেজন্য। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, আয়কর মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভূমিকা কি? আচ্ছা, আইনের ব্যাখ্যা প্রদান করে। এটা হলো আপনারা বোঝানোর কিছু নাই, আপনারা এটা দেখে এমনি পড়ে নেবেন। আমি 3 নম্বর প্রশ্নটা পড়াই। সরকারি অর্থ ব্যবস্থা কি? সরকারি অর্থ ব্যবস্থা একটি রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি। এটি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকার রাজস্ব আহরণ, সরকারি ব্যয়, ঋণ ব্যবস্থাপনা ও হিসাব নিরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন। অর্থাৎ সরকারি যে আয় ব্যয়ের হিসাব রাখে, এটাই মূলত সরকারি অর্থ ব্যবস্থাপনা। আচ্ছা, সরকারের সবচেয়ে বড় আয়ের উৎস হলো কর। কর ও অকর দুই ধরনের রাজস্ব সরকার আহরণ করে। কর এবং অকর কোনটা? কর মানে আপনি যেটা আপনার ইনকামের উপর যেটা নির্ভর করে, যেমন আয়কর, তারপরে আপনার, হ্যাঁ, আয়করটাই মেন। তারপরে আপনার মূল্য সংযোগ, মূসক যেটা ব্যবসায়িক লেনদেনের উপর আরোপিত, অর্থাৎ আপনি ব্যবসা করার ক্ষেত্রে যেগুলো হয়। আর অকর কোনটা? সরকারি সেবা প্রদান, লাইসেন্স ফি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লভ্যাংশ, জরিমানা ইত্যাদি। অর্থাৎ এই যে আপনি মোটরসাইকেল করলেন, মোটরসাইকেলে হেলমেট ছাড়া উঠলেন, এটা একটা জরিমানা হইলো, এটাও আপনার সরকারের অকর হিসাবে, অকর আয়ের উৎস হিসাবে গণ্য হয়। অর্থাৎ যেটা কর বাদে অন্যান্য ভাবে আসে। আপনি সরকারি হসপিটালে যে 5 টাকার টিকিট কেটে দেখতে পারেন, দেখান, চক্ষু হসপিটালে যে 50 টাকার টিকিট নিয়ে দেখেন, এগুলো সবই সরকারের আয়ের উৎস। এগুলো অকর আয় বলে বিবেচ্য হয়। আচ্ছা, সরকারি অর্থ ব্যবস্থাপনা এর গুরুত্ব আলোচনা করুন। সরকারি অর্থ ব্যবস্থাপনা একটি রাষ্ট্রের অর্থনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের তালিকা শক্তি। এটি রাজস্ব সংগ্রহ, ব্যয়ের পরিকল্পনা, ঋণ ব্যবস্থাপনা ও হিসাব নিরীক্ষার মাধ্যমে একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলে। অর্থাৎ আয় ব্যয়ের যে হিসাবটা মূলত সেই প্রশাসনিক ক্ষেত্রে এবং রাষ্ট্রের অর্থনৈতিক বিষয়গুলো দেখাশোনা করাই হলো এই অর্থ ব্যবস্থার কাজ। অর্থাৎ এখানে কোথায় কি আয় হচ্ছে, কোথায় কি ব্যয় হচ্ছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা। আচ্ছা, এখান থেকে আর কারোর কোনো প্রশ্ন থাকতে বলেন, না হলে বাকি লেকচার আমরা আগামীকাল শেষ করে দেবো ইনশাল্লাহ। কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার, এই পর্যন্ত তেমন ক্লিয়ার। কোনো প্রশ্ন নেই, আচ্ছা, আগামী দিন আমরা কিন্তু আর পড়তে গেলে মনে থাকে না, পড়ার সময় মনে পড়ার থাকে সময় না। মনে থাকে না, এটার সমাধান হইলো আমি যেটা করতাম, আমারও এমন কিছুই পড়লে মনে থাকতো না। এটা একটা ব্যাপক সমস্যা। আমার অনার্স শেষ করার 2 বছর আগে এই সমস্যাটা আমার তৈরি হয়। 2 বছর না, ঠিক অনার্সে ভর্তি হওয়ার 1 বছর খানেক পরে এটা কি হয়। তখন আমি কি করলাম, যে আমি বই দেখে দেখে লিখতাম, যা পড়তাম সে ততটুকুই লিখতাম, কিছুই মুখস্থ করতাম না। দেখা যাচ্ছে 1 লাইন পড়ছি, ওই 1 লাইনই পড়ছি আর লিখছি, পড়ছি আর লিখছি, কোনো কিছুই মুখস্থ হচ্ছে না। দেখবেন যে ওটা আপনার মনে থাকবে, দ্রুত মনে থাকবে। পয়েন্ট আকারে লিখবেন, মেন মেন জিনিসগুলো লিখবেন, আর মাঝখানের গল্পগুলো আপনার মনে থাকবে। আপনি এই যে মনে করেন সরকারি অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব, এই যে যতগুলো পয়েন্ট আছে, এইগুলো একদম খাতায় হুবহু এই নোট দেখে দেখেই আপনি লেখেন, দেখেন আপনার তাতেই মনে থাকবে। দেখলে জি খুব স্যার, ভালো। এই পদ্ধতিটা অবলম্বন করছি আমি স্যার, এটা মনে থাকে পড়ার থেকে দেখে দেখে লিখলে অনেকটা মনে আপনার থাকে পড়া কথা। ধরলে মনে থাকবে না, কিন্তু যখন আপনি প্রশ্ন পাবেন দেখবেন যে আপনার হাত চলতেছে, আপনার এটা মনে আসতেছে আস্তে আস্তে।
স্যার আচ্ছা মোট ধারণা কথা হচ্ছে গিয়ে মানে পুরো নোটসটা একবার হলেও রিডিং করতে হবে। হ্যাঁ রিডিং করতে হবে, এবং মূল যে পয়েন্টগুলা এই পয়েন্টগুলো আপনার মনে করেন যে মেন কথাগুলো একটু লিখে লিখে পড়লে মানে পড়তে হবে সবারই, এখন যার মনে থাকে না তার ক্ষেত্রে এই নোটগুলাই আপনার দেখে দেখে হইলেও নিজে লিখে লিখে পড়তে হবে, এটা হলো মূল কথা। আর যার মুখস্থ হয় তার তো ভালো, তার এমনি দেখে পড়লেই হবে। আর আগামীকাল ক্লাস শেষ করার পরে প্রশ্ন আমরা সব একসঙ্গে নিব, তাহলে ভালো হবে। তো আজকের মতো স্যার ক্লাস শেষ হ্যাঁ এখানেই। জি, আজকে ক্লাস শেষ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।